তিন বন্ধু, টুনি পাখির ছেলে খুকু, কবুতরের ছেলে মিঙ্কি আর ছোট মিঠু তাদের নিজেদের ব্যাগ আর টিফিন নিয়ে স্কুলে যাচ্ছিল। কালু কালু দেখ, তিনটা বাচ্চা স্কুলের দিকে যাচ্ছে। ওদের ব্যাগে নিশ্চয়ই টিফিন বক্স পাওয়া যাবে। চল, ওদেরকে বোকা বানিয়ে ওদের লাঞ্চ বক্স চুরি করে নিই। কাক দুটো উড়ে গিয়ে ওই ছোট ছোট পাখিদের থামিয়ে ফেলে। বাচ্চারা, তোমরা কি জানো কিছুদিন পরই ওই জঙ্গলে মেলা বসবে? মেলা? কোথায় কোথায় বসবে মেলা? ওই ওই পাহাড়ের সামনে মেলা বসবে, সেখানে অনেক বড় মেলা বসবে। যখন চামেলি কাক সেই ছোট ছোট পাখিদেরকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে, তখন কালু কাক তাদের লাঞ্চ বক্স থেকে খাবার চুরি করে ফেলে। তাহলে তো আমরা অবশ্যই যাব সেই মেলা দেখতে। পাখিরা আবার তাদের ব্যাগ আর লাঞ্চ বক্স নিয়ে তারা স্কুলের পথে রওনা হয়ে গেল। চল কালু, নদীর ঠান্ডা পানির সামনে গিয়ে পার্টি করি। চামেলি আর কালু কাক সেই বাচ্চাদের থেকে চুরি করা খাবারগুলো নিয়ে নদীর সামনে এসে পড়ে আর সেখানে গিয়ে খাবার খেতে থাকে। আমার লাঞ্চ বক্স তো খালি। মা ভুলে গেছে, মা আমার লাঞ্চ বক্সে খাবার রাখতে ভুলে গেছে। চিঙ্কি আমার বন্ধু, তুমি আজ কি নিয়ে এসেছো? তুমি তোমার খাবার থেকে একটু খাবার আমাকে দিয়ে দাও। তারপর চিঙ্কি যখন তার লাঞ্চ বক্স খুলল, সে তখন অবাক হয়ে গেল। আমার মাও খাবার দিতে ভুলে গিয়েছে, আজ কি হয়েছে কে জানে। এর মধ্যে সেখানে ছোট মিঠু এসে পড়ে। বন্ধুরা, আমাকে একটু খাবার দাও, আমার খাবার কেউ চুরি করে নিয়েছে। না না মিঠু, কেউ চুরি করেনি, আমাদের লাঞ্চ বক্সও খালি। আমার মনে হয় আমাদের মায়েরা আমাদের সাথে কোনো প্র্যাঙ্ক করেছে। বাচ্চারা ওই দিন ক্ষুধার্তই থেকে যায়। বাসায় গিয়ে খুকু তার মার কাছে জিজ্ঞাসা করে, মা আজ কি কোনো প্র্যাঙ্ক ডে? কেন, কি হলো রে বাবু? কেউ কি তোমার সাথে প্র্যাঙ্ক করেছে? তুমি আজ আমার টিফিন বক্সে কোনো খাবার দাওনি, এমনকি আমার আর বাকি দুই বন্ধুরও টিফিন বক্সে কোনো খাবার ছিল না। না না বাবা, আমি তো আজ তোমার টিফিনে আলুর পরোটা রেখেছিলাম। আলুর পরোটার কথা শুনে খুকুর মুখে তো পানি এসে পড়ে। কালু, ওই টুনি পাখির বাচ্চার আলুর পরোটাটা অনেক মজা ছিল। এখন দেখো আমরা কাল কি পাই। এখন থেকে আমরা প্রতিদিন ওই পাখিগুলোকে বলদ বানাবো এবং তাদের টিফিন চুরি করে ফেলবো। পরের দিন খুকুর মা খুকুর লাঞ্চ বক্সে পরোটা রেখে দিল। খুকু, বাবা, এই দেখো তোমার টিফিন বক্সে অমলেট আর পরোটা রেখে দিলাম, ভালো করে দেখে নাও, তা না হলে আবার কালকের মতো এসে বলবে যে আমি তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করেছি। মা, আমার মনে হয় স্কুলের কোনো দুষ্টু পাখির বাচ্চা আমাদের টিফিন বক্স চুরি করে খেয়ে নেয়। তুমি কোনো চিন্তা করো না, আজ আমরা আমাদের টিফিন বক্স আমাদের সাথেই রাখবো। পাখিরা সবাই স্কুলের দিকে যাচ্ছিল। আজ আমার মা আমাকে আমের চাটনির সাথে ঘিওয়ালা পরোটা দিয়েছে। আমার টিফিনেও আজ পরোটা আর মিষ্টি হালুয়া আছে। বাচ্চারা, একটু দাঁড়াও, কথা শোনো। বাচ্চারা থেমে যায়। ওই সামনের নদীটায় একটা প্রজাপতি পড়ে গিয়েছে, সেই প্রজাপতিটাকে কেউ নদী থেকে বাঁচিয়ে তোলো। আমাদেরকে ওই প্রজাপতিটার সাহায্য করা উচিত। আমাদের উচিত নদী থেকে সেই প্রজাপতিটাকে বাঁচিয়ে তোলা। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, জলদি যাও, আর তোমাদের ব্যাগ আর লাঞ্চ বক্সটা আমার কাছে রেখে যাও। বাচ্চারা সবাই এটাই করে, তারা তাদের লাঞ্চ বক্স তাদের কাছেই রেখে যায়। এখানে তো কোনো প্রজাপতিই নেই। হতে পারে একটু আগেই প্রজাপতিটা উপরে উঠে গিয়েছে আর পড়ে গিয়েছে। কালু আর চামেলি জলদি জলদি তাদের লাঞ্চ বক্স খালি করে দেয় আর তাদের খাবার বের করে একটা থলেতে ভরে নেয়। বাচ্চারা এসে নিজেদের ব্যাগ আর লাঞ্চ বক্স নিয়ে স্কুলের দিকে যেতে থাকে। আজ আবারও লাঞ্চ বক্স খালি, এটা কিভাবে হতে পারে? আমার মনে হয় ওই কাক দুটোই চোর, আমাদের লাঞ্চ তারাই খেয়ে শেষ করে। এখন তাদেরকে শাস্তি দিতে হবে, তা না হলে তারা সব সময় এমনই করবে। বাচ্চারাও অনেক চালাক ছিল। দ্বিতীয় দিন তারা যখন তাদের বাসা থেকে তাদের লাঞ্চ বক্স নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল, তারা আসলে তাদের খাবারের ভেতর পেট ব্যথার ঔষধ মিশিয়ে দিয়েছিল। মিঠু, মিঙ্কি, এখন দেখো মজা, তারা এই খাবারটা খাওয়ার পরে পেট ব্যথায় কান্না করতে থাকবে। প্রতিদিনের মতো চামেলি আর কালু বাচ্চাদের থেকে তাদের লাঞ্চ চুরি করে নেয় আর সেই নদীর পাড়ে এসে খেতে থাকে। আর যখনই তারা সেই খাবারগুলো শেষ করে ফেলে, হঠাৎ তাদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। কালু, কালু মরে গেলাম।
গেলাম, আমার পেট ব্যথা করছে, আমার পেট গুড়গুড় করছে। আমার পেট, আমার পেট, আমার পেট ব্যথায় ফেটে যাবে। চামেলি আর কালু মাটিতে দাপাদাপি করে কান্না করছিল, আর বাচ্চারা গাছের ওপর থেকে দেখে হাসাহাসি করছে। এখন এই কাক দুটোর উচিত শিক্ষা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, মনে করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করে দিন। আজ খুকুর জন্মদিন। খুকু অনেক খুশি ছিল। মা, বাবা, আজ আমার জন্মদিনে তোমরা আমাকে কি উপহার দেবে? এটা তো সারপ্রাইজ, তুমি এটা রাতে জানতে পারবে। তুমি এখন যাও, নদী থেকে হাত মুখ ধুয়ে আসো। ততক্ষণে আমি আর তোমার বাবা মার্কেট থেকে কেক আর তোমার জন্মদিনের উপহার নিয়ে আসি। খুকু নদীতে চলে যায়। খুকুর বাবা, চলো আমরা বাজারে যাই, এতক্ষণে বাজার খুলে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি আলমারি থেকে টাকা নিয়ে আসি। তারপর টাকা নিয়ে মা পাখি আর বাবা পাখি দুজনেই বাজারে গেল। এই সাইকেলটা আমার খুকুর জন্য পারফেক্ট হবে। না না, এই সাইকেলটা একটু বড়, এটা থেকে খুকু পড়েও যেতে পারে। আমরা অন্য কোনো দোকান থেকে দেখে নিই। পাখি পাখি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ছোট্ট আর ভালো একটা সাইকেল দেখাই। তারপর পাখিটি ছোট কিন্তু অনেক সুন্দর একটা সাইকেল নিয়ে এসে দেখায়। হ্যাঁ, এই সাইকেলটা আমাদের খুকুর জন্য ঠিক হবে। তারপর আরেকটা দোকান থেকে বাবা এবং মা পাখি কেক কিনে। মা পাখি পেছনে বসে আর বাবা পাখি সাইকেল চালাতে চালাতে বাসার উদ্দেশ্যে রওনা হলো। আমি এই সাইকেলটা কাপড়ের নিচে লুকিয়ে রাখবো। খুকুকে এখন এই সাইকেলটার কথা বলে দিও না যেন। আজ তো আমাদের খুকু অনেক খুশি হবে। তোমাদের দুজনেরই আজ সন্ধ্যাবেলা আমাদের বাসায় দাওয়াত। জানো, আমার মা বাবা না আমার জন্য গিফট কিনতে বাজারে গিয়েছে, আর আমার জন্য আমার জন্মদিনের একটা কেকও নিয়ে আসবে। তুমি কি গিফট পাবে? মা বাবা বলেছিল এটা নাকি সারপ্রাইজ। সন্ধ্যা হয়ে গেলে খুকুর বন্ধুরাও তার বাসায় এসে পড়লো। তালি বেজে ওঠে আর খুকু কেক কাটে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তারপর সময় আসে খুকুর গিফটের। মা, আমার গিফট কোথায়? আমাকে জলদি করে আমার গিফট দাও। মা পাখি খুকুর নতুন সাইকেল থেকে কাপড়টিকে সরিয়ে ফেলে। ওয়াও, এটা আমার জন্য। কেমন লাগলো আমার ছেলের এই গিফটটা? আমি তো এটাই চেয়েছিলাম। আমি অনেক খুশি। কাল আমি আমার ছেলেকে সাইকেল চালানো শিখিয়ে দেব। খুকুর গিফট অনেক ভালো হয়েছে, নতুন একটা সাইকেল। আমার বাবা তো কখনোই আমাকে এরকম সাইকেল কিনেই দেবে না। খুকু, তুমি কি আমাকেও চালাতে দেবে সাইকেলটা? হ্যাঁ, আমরা সবাই সাইকেলটাকে একটু একটু করে চালাবো। আরে বাচ্চারা, প্রথমে সাইকেল চালানো শিখতে হবে, তারপর তোমরা সবাই চালিও। এই পাখিটা প্রতিদিন তার ছেলের জন্য কোনো না কোনো নতুন জিনিস এনে দেয়, আমাদের ঘরে ঝগড়া লাগানোর জন্য। ওর যে জন্মদিন ছিল তাই ও সাইকেল পেয়েছে। যখন তোমার জন্মদিন হবে তো তো কি, আমার জন্মদিনে আমি কিছুই পাবো না। আমি জানি তুমি গতবার কবুতর চাচার দোকান থেকে একটা লাড্ডু এনে দিয়েছিলে, যেটা তুমি চুরি করেছিলে, আর এবারও সেটাই করবে। পরের দিন বাবা পাখি তার ছেলেকে সাইকেল চালানো শিখাতে থাকে। বাবা পাখি পেছন দিয়ে ধরে খুকুকে সাহায্য করে, আর খুকু আস্তে আস্তে তার সাইকেলটাকে চালাতে থাকে। খুকু রাস্তার মধ্যে পড়ে যায় এবং সে আবার উঠে সাইকেল চালাতে থাকে। তার একটু পর খুকু তো নিজের থেকেই অনেক ভালোভাবে সাইকেল চালানো শিখে যায়। সে অনেক খুশি ছিল। আরে বাহ, আমি তো সাইকেল চালানো শিখে গিয়েছি। এখন থেকে আমিও সাইকেল চালাতে পারবো। খুকু, খুকু, বাবা দই নিয়ে এসো। খুকু সাইকেল নিয়ে দই আনতে চলে গেল। খুকুর বাবা, আমাকে সবজি এনে দাও। মা, আমাকে টাকা দিয়ে দাও, আমি গিয়ে জলদি করে নিয়ে আসি। এভাবে খুকুর সব কাজ তার সাইকেলের মাধ্যমে করতে লাগলো। খুকু সবজি নিয়ে তার বাড়ির দিকেই আসছিল। তখনই চিংকি কাক আড়াল থেকে খুকুকে দেখছিল।
খুকু তার বাসার নিচের গাছটাতে তার সাইকেলটাকে রেখে সবজি নিয়ে ঘরে চলে আসে। চিংকি কাক সেখানে জলদি করে এসে খুকুর সাইকেলটাকে নিয়ে যেতে থাকে। চিংকি কাক একটু দূরে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে সাইকেলটাকে লুকিয়ে রাখে। কেউ যদি আমাকে এই সাইকেলের কথা জিজ্ঞেস করে তাহলে আমি বলবো আমি এই সাইকেলের ব্যাপারে কিছুই জানি না। এটা বলে চিংকি কাক তার ঘরে চলে যায়। আমার সাইকেল নেই মা বাবা, বাইরে এসো, আমার সাইকেল চুরি হয়ে গেছে। তুমি কি তোমার সাইকেলটা এখানেই রেখেছিলে? আমি প্রতিদিন সাইকেলটাকে এখানেই রাখি। চুপ হয়ে যাও বাবা, তুমি সাইকেল পেয়ে যাবে। তোমার সাইকেলটা হয়তো কোনো বাচ্চা নিয়ে গেছে, একটু পরেই দেখবে দিয়ে যাবে। কিছুক্ষণ পরে খুকু কবুতরের ছেলে মিঙ্কির কাছে চলে গেল। পিঙ্কি, আমার সাইকেল হারিয়ে গিয়েছে। তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা? না না কুকু, আমি তো দেখিনি। তারপর খুকু চিংকির বাসায় চলে যায়। চিঙ্কি, আমার সাইকেলটা হারিয়ে গিয়েছে। তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা? না না, আমি জানি না। আমি তো সকাল থেকে ঘরেই ছিলাম, আর আমার মা বাবা আমার নানার কাছে গিয়েছে, তাই আমি সকাল থেকে ঘরে ছিলাম, আর আমি তো এখনো বেরই হইনি। তখন খুকু নিরাশ হয়ে বাসায় চলে আসে। দুপুর হয়ে গেল। সবাই নিজের নিজের ঘরে হবে, এরকম প্রখর রোদে জঙ্গলে কেউই থাকবে না। আমি এখন গিয়ে একটু সাইকেল চালিয়ে আসি। চিংকি নিজের ঘর থেকে বেরিয়ে সেই ঝোপের ভেতর থেকে সাইকেলটাকে বের করে। চিংকি সাইকেল চালাতে পারতো না, তাই চিংকি সাইকেলটিকে বড় একটা উঁচু জায়গায় নিয়ে যায়। আমি এখন এই সাইকেলটির উপরে উঠে সাইকেল চালানোর চেষ্টা করি। চিংকি যখনই এই সাইকেলটিতে বসে সাইকেলটি চালানো শুরু করে, সাইকেলটি তো গুলির বেগে নিচের দিকে চলে আসতে শুরু করে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ এটাকে থামাও। কিন্তু সাইকেল কি আর থামার পাত্র? সাইকেল চলতে চলতে একটা গর্তের ভেতরে সে পড়ে যায়। সাইকেলটা ভেঙে যায়, কিন্তু সাথেই চিংকির পাখাটা ভেঙে যায়। শব্দ শুনে একটা তোতা সেখানে চলে আসে। সেই তোতাটি চিংকির ওপর থেকে সেই সাইকেলটাকে সরিয়ে রাখে। ততক্ষণে খুকু আর তার বাবাও সেখানে চলে আসে। চিঙ্কি, আমার বন্ধু, আমার সাইকেল ভাঙার চেয়েও অনেক খারাপ লাগছে, কারণ তোমার ডানা ভেঙে গেছে। ওগো খুকু, আমার বন্ধু, আমি তোমার সাইকেল চুরি করে অনেক খারাপ কাজ করেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চিংকি তার ভুল বুঝতে পেরেছিল, তাই সবাই তাকে ক্ষমা করে দিল। রাত হলে বুড়ি মুরগি দুটোকে ঘরে বন্ধ করে ঘুমিয়ে পড়ল। তখনই বুড়ির বাড়ির পাশ দিয়ে জগা নামের একটা চোর যাচ্ছিল। জগা হঠাৎ বুড়ির বাসার জানালায় উকি দিল। উকি দেওয়ার পর দেখতে পেল বুড়ির মুরগি দুটো একটি পাতির নিচে বন্দি আছে। জগার সাথে সাথে বুড়ির বাসার ভেতরে ঢুকে বুড়ির মুরগি দুটোকে চুরি করে দিল। সকালে যখন বুড়ি পাতিটাকে উঠালো, তখন বুড়ি দেখতে পেল তার ঘরে কোনো মুরগি নেই। বুড়ি তখন সাথে সাথে বাইরে বেরিয়ে গেল এবং অনেক ডাকাডাকি করলো। রঙ্গা বঙ্গা, কোথায় গেলি তোরা? চলে আয় বাবারা, তোরা চলে আয়। কিন্তু মুরগি দুটো আর আসলো না। দুপুরবেলা বুড়ির বাড়ির উপর দিয়ে একটা জাদুই টুনি উড়ে যাচ্ছিল। চলে আয় বাবারা, তোরা চলে আয়। বুড়ির বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে জাদুই টুনিটি জানালার কাছে গিয়ে বসলো। আমার মুরগি দুটো কোথায় চলে গেল? কে নিয়ে গেল আমার মুরগি দুটোকে? আমার তো এই দুনিয়ায় এই মুরগি দুটো ছাড়া আর কেউ নেই। এই মুরগি দুটো যে দুটো ডিম দিত তাকেই তো আমি বেঁচে থাকতাম। এখন এই মুরগি দুটো আমার কাছে নেই, আমি এখন কিভাবে থাকবো? কি খাবো আমি? হে প্রভু, তুমি আমার মুরগি দুটোকে
আমার কাছে ফিরিয়ে দাও। বুড়ির এসব কথা শুনে টুনির চোখ দিয়ে পানি পড়ে গেল। তখন জাদুই টুনি বুড়ির বাসার সামনে একটা জাদুর ডিম রেখে চলে গেল। কিছুক্ষণ পর বুড়ি দেখতে পেল তার উঠানে একটা ডিম পড়ে রয়েছে। সে তখন ডিমটা হাতে নিল। বুড়িমা, তুমি আমাকে মাটিতে পুঁতে দাও। কি? এ দেখি ডিম কথা বলে? আমি তো আমার জীবনেও দেখিনি যে কোনো ডিম কথা বলে, আবার মাটিতেও পুঁতে রাখার কথা বলছে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই শুনেছ। আমি কোনো সাধারণ ডিম, আমি জাদুর ডিম। আমাকে জাদুই টুনি আন্টি পাঠিয়েছে। আপনি এই ডিমটা মাটিতে একবার পুঁতেই দেখুন না বুড়িমা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই বলছো তাহলে একবার পুঁতে দেখি কি হয়। তারপর বুড়িমা সেই জাদুই ডিমটিকে মাটিতে পুঁতে দিল। পুঁতে রাখার সাথে সাথে সেখানে একটা বড় গাছ হলো এবং সাথে সাথে গাছগুলোতে ডিমও ধরতে শুরু করলো। একে একে ডিম হতে হতে গাছটা ভরে গেল। তা দেখে বুড়ি অবাক হয়ে গেল এবং ডিমকে বলল, হে জাদুই ডিম, তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমার টুনি আন্টিকে অনেক ধন্যবাদ। তুমি তাকে আমার ধন্যবাদটুকু পৌঁছে দিও। আচ্ছা বুড়িমা। তারপর থেকে বুড়ির আর কোনো কষ্ট রইল না। বুড়ি এখন গাছ থেকে ডিম পেড়ে বাজারেও সেই ডিম বিক্রি করে এবং এতে করে তার কিছু বাড়তি টাকাও উপার্জন হয়। কিন্তু একদিন সেই জগা চোরটা বুড়ির বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা গাছ দূর থেকে স্পষ্ট জ্বলজ্বল করছে এবং সেই গাছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। চোরটা সামনে গিয়ে দেখতে পেল গাছটাতে ডিম ধরেছে। চোর তখন অবাক হয়ে গেল, কারণ গাছে তো কোনোদিন ডিম জন্মায়। সে দ্বিধায় পড়ে গেল, এখন সেটাকে কি করবে। সে তখন সিদ্ধান্ত নিল সেটাকে চুরি করবে। সে গাছটাকে চুরি করার জন্য প্রথমে গাছের গোড়া ধরে টানতে লাগলো, কিন্তু দেখতে পেল গাছটার গোড়া কিছুতেই সে উঠাতে পারছে না। তখন সে তার কাছে রাখা ছুরি দিয়ে গাছের গোড়াটা কাটতে চাইল, কিন্তু সে দেখতে পাচ্ছে গাছটাকে ছুরি দিয়েও কাটা যাচ্ছে না। তাই সে তখন সিদ্ধান্ত নিল যে সে এই গাছের সবগুলো ডিম পেরে নিয়ে যাবে। কিন্তু যেই না চোরটা ডিমে হাত দিল, সাথে সাথে তার হাত দুটো ডিমের সাথে আটকা পড়ে গেল। চোর তখন খেয়াল করতে পারলো যে সে তার হাতটাকে সরাতে পারছে না। সে অনেক চেষ্টা করেও সে তার দুই হাত ছাড়াতে পারল না। চোরটা তখন সারা রাত সে গাছের সাথে আটকা পড়ে গেল। সকাল হতে না হতেই গ্রামবাসীরা হঠাৎ দেখতে পেল একটা গাছের সাথে চোরটা বাঁধা আছে। তখন গ্রামবাসীরা সবাই মিলে সেই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে চাইল, কিন্তু তারা কেউই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে পারছিল না। বাইরের অনেক চেঁচামেচিতে হঠাৎ বুড়ির ঘুম ভেঙে গেল। আরে, আমার বাসার বাইরে এত চেঁচামেচি কেন হচ্ছে? যাই একটু দেখি তো। বুড়ি বাইরে এসে দেখতে পেল তার ডিম গাছের সাথে জগা চোরটা আটকা পড়ে গেছে। তখন বুড়ি বুঝতে পারলো এই জগাই তার মুরগি দুটোকে চুরি করেছে। এই জগা, সত্যি করে বল তো, তুই কি আমার মুরগি দুটোকে চুরি করেছিলি? যদি সত্যি সত্যি আমার কথার জবাব না দিস, তাহলে আমি তোকে সারা জীবনের জন্য এই গাছের সাথে আটক করে রাখবো। হ্যাঁ বুড়িমা, আমি তোমার মুরগি দুটোকে চুরি করেছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দাও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। তারপর চোরটি বুড়িমার সেই মুরগি দুটোকে ফেরত দিল। Thanks for watching and don't forget to subscribe. রাজামশাই, আপনার জন্য অন্য রাজ্য থেকে নাম করা বাবুর্চি এনে রান্না করিয়েছি। উনি খুব ভালো রান্না করেন, একবার খেয়ে দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ মন্ত্রী, খেয়ে দেখি কেমন লাগে। না মন্ত্রী, আমার কাছে কিছুই ভালো লাগছে না। কোন
কোনো খাবারের স্বাদই আমার মনের মতো হয়নি। মন্ত্রী, তাহলে কি আমি কখনোই আমার মনের মতো ভালো স্বাদের খাবার খেতে পারবো না? আমার রাজ্যে কি এমন একজনও নেই যে কিনা আমার মনের মতো রান্না করে আমাকে খাওয়াতে পারবে? রাজামশাই, আপনি তো অনেক স্বর্ণমুদ্রা খরচ করে অনেক দূর দূরান্ত থেকে বাবুর্চি এনে রান্না করে ফেলেন। এবার না হয় এই সুযোগটা আমাদের রাজ্যের সাধারণ প্রজাদের দিন। সেটা কিভাবে সম্ভব মন্ত্রী? রাজামশাই, রাজ্যে একটা রান্নার প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারে। আমার মনে হয় আপনার এত বড় রাজ্য, হয়তো ওদের মধ্যে কেউ একজন আপনার মনের মতো করে রান্না করে আপনাকে খাওয়াতে পারবে। তাহলে যত দ্রুত সম্ভব রান্নার প্রতিযোগিতার ব্যবস্থা করো। শোনো শোনো প্রজাগণ, আমাদের রাজামশাইয়ের জন্য এই রাজ্যে আগামী শনিবার একটা রান্না করার প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকে রাজ বাবুর্চির চাকরি দেওয়া হবে এবং তার বেতন হবে একজন মন্ত্রীর বেতনের সমান। মন্ত্রীর বেতনের সমান বেতন? হ্যাঁ, মন্ত্রীর বেতনের সমান বেতন। কিন্তু এই প্রতিযোগিতায় যে 10 নম্বরের মধ্যে 5 নম্বরের নিচে পাবে তাকে দেওয়া হবে কঠোর শাস্তি। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগামীকাল সকালের মধ্যে রাজপ্রাসাদে নাম জমা দিতে হবে। প্রতিযোগিতায় জিতলে তো তার ভাগ্যই খুলে যাবে, কিন্তু যে প্রতিযোগিতায় 5 নম্বরের নিচে পাবে তাকে তো শাস্তি পেতে হবে। হ্যাঁ, তাই তো, আমি আমার বউকে এই প্রতিযোগিতায় পাঠাবো না। আমিও না ভাই। দেখেছো কত সুন্দর খাবারের ঘ্রাণ আসছে নাজিরের বাড়ি থেকে? হ্যাঁ, প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নাজিরের বাড়ি থেকে খুব সুন্দর রান্না করা খাবারের ঘ্রাণ আসে। নাজিরের কি ভাগ্য, ওর বউ কত ভালো করে রান্না করতে পারে। নাজির প্রতিদিন কত মজার মজার খাবার খেতে পারে। আমি নিশ্চিত যে নাজিরের বউ যদি রান্না করা প্রতিযোগিতায় যায় তাহলে সে এই প্রতিযোগিতার বিজয়ী হতে পারবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার রান্না করা খাবারের ঘ্রাণ পেয়ে সবাই আমার কত প্রশংসা করে। এই গ্রামে আর কে আছে যে আমার মতো ভালো রান্না করে? কিন্তু এরা কিসের প্রতিযোগিতার কথা বলছিল? রাহেলা, তোমার জন্য একটা দারুণ খুশির খবর আছে। কি খবর? এই রাজ্যে আমাদের রাজামশাইয়ের জন্য একটা ভালো রান্না করার প্রতিযোগিতা হবে। তুমি ছাড়া আর কেই বা আছে এই প্রতিযোগিতা জিতবে? প্রতিযোগিতা তো আমি জিতবো। তা প্রতিযোগিতা জিততে পারলে কি পুরস্কার পাবো? যে এই প্রতিযোগিতা জিতবে তাকে রাজবাবুর্চির চাকরি দেওয়া হবে। তুমি প্রতি মাসে একজন মন্ত্রীর সমান বেতন পাবে। আমরা আর গরিব থাকবো না। তাই নাকি? এ তো সত্যি দারুণ খবর। ভালো করে পুরো খবরটা বলো আমাকে। হ্যাঁ, তাহলে শোনো মন্ত্রী। শুনেছো সুমনা, রাজ্যে যে ভালো রান্নার প্রতিযোগিতা হবে? হ্যাঁ, শুনেছি। তোমার তো এই প্রতিযোগিতার কথা শুনে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কেন? এটা ভালো রান্নার প্রতিযোগিতা, কোনো খারাপ রান্নার প্রতিযোগিতা তো না যে তুমি জিততে পারবে। আমিও ভালো রান্না করি, আমিও এই প্রতিযোগিতায় নাম দেব। এত বড় দুঃসাহস করো না সুমনা। রান্নায় যে 5 নম্বরের নিচে পাবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তোমার জন্য আমার অনেক মায়া, তাই জানিয়ে দিলাম আর কি। আমি হব রাজবাবুর্চি আর তুমি পাবে শাস্তি। আমার কাছে ব্যাপারটা ভালো লাগবে না। তোমাকে আমার কথা ভাবতে হবে না, আমি প্রতিযোগিতায় নাম দেব আর জিতবো। আচ্ছা, সে তোমার ইচ্ছা। আজকাল কারো ভালো চাইতে নাই। আজ তাহলে আসি। হ্যাঁ, আসো। শোনো, আমি রান্নার প্রতিযোগিতায় নাম দিতে চাই। তুমি আজ রাতেই রাজপ্রাসাদে গিয়ে আমার নাম দিয়ে আসো। আহা, কি দরকার? শুধু শুধু তোমাকে শাস্তি পেতে হবে? কি কি বলতে চাও তুমি? না মানে, কি দরকার এসবের? তুমি যে ভালো রান্না করো আমি তো তা জানি। হ্যাঁ, শুধু তুমি জানো, আমি চাই সবাই জানো। কি দরকার শুধু শুধু বিপদ ডেকে আনার? কি কি বলে তুমি? কিছু না, কিছু না। তুমি এখনই যাও রাজপ্রাসাদে, আমার নাম দিয়ে এসো। যাও বলছি।
অবশেষে এসে গেল সেই বিশেষ দিন। এখন শুরু হতে যাচ্ছে ভালো রান্নার প্রতিযোগিতা। প্রথমে সবাইকে রান্না করতে হবে মোরগ পোলাও। সবাই মোরগ পোলাও রান্না করো মহারাজের জন্য। প্রথম রাউন্ডে রাহেলা পেয়েছে 7 নম্বর, মিনি পেয়েছে 6.5 নম্বর, ময়না পেয়েছে 6 নম্বর এবং সুমনা পেয়েছে 5.5 নম্বর। ইস বশির, বড় বাঁচা বেঁচেছে সুমনা। আর একটু কম নম্বর পেলেই তাকে শাস্তি পেতে হতো। আমিও তাই ভাবছি। ইস, বড় বাঁচা বেঁচে গেছি। এখন যে কি হবে আল্লাহই ভালো জানে। আমি তো আগেই জানতাম এই প্রতিযোগিতায় আমি হব বিজয়ী। এখনো আমার নাম্বারই সবচেয়ে বেশি। এখন শুরু হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। এই রাউন্ডের জন্য সবাইকে রান্না করতে হবে পায়েস। সবাই পায়েস রান্না শুরু করো মহারাজের জন্য। আহা, কি স্বাদ, কি অপূর্ব, কি মজাদার পায়েস। এমন খাবার আমি কোনোদিনও খাইনি। এই পায়েস যে রান্না করেছে তাকে বিজয়ী ঘোষণা করে দাও। আজ থেকে সেই হবে আমার রাজবাবুর টিম। তাকে পুরস্কৃত করা হোক। আর আজ থেকে সে আমার জন্যই রান্না করবে, আর কখনো কারো জন্যই সে রান্না করতে পারবে না। আমি জানি আমি ভালো রান্না করতে পারি না, তবে আমি কিভাবে বিজয়ী হয়ে গেলাম? কি বিশ্রী স্বাদ! এতে তো কোনো চিনি আমি দেইনি, এতে তো শুধু নুন আর নুন। এই রান্না করে আমি বিজয়ী হলাম। ও, বুঝতে পেরেছি, আসলে রাজামশাইয়ের মুখের স্বাদই খারাপ, আর তিনি অনেক বেশি নুন খেতে পছন্দ করেন, আর এই কথা সে নিজেই জানে না। সুমনা, সুমনা কেমন করে এই প্রতিযোগিতা জিতলো? এটা অসম্ভব। এই রাহেলা, এখন কেমন লাগছে? আসলে শুধু আমি জানি এটা ছিল সবচেয়ে খারাপ রান্নার প্রতিযোগিতা, কিন্তু সারা জীবন সবাই জানবে যে আমি জিতেছি সবচেয়ে ভালো রান্নার প্রতিযোগিতা। বাচ্চাদের পার্কের সামনে একজন ঝালমুড়িওয়ালা বসে আছে। সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো। আজ ছুটির দিন বলে পার্কে অনেক বাচ্চারা এসেছে দেখছি, সাথে ওদের বাবা মাও আছে। তার মানে আজকে ভালোই বেচা কেনা হবে। ঝালমুড়ি কত করে ভাই? মাত্র 10 টাকা করে। 2 ঠোঙায় ঝালমুড়ি মেখে দিন তো কাকা। একটাতে ঝাল একটু কম দেবেন, আমার মেয়েটা আবার বেশি ঝাল খেতে পারে না। ঠিক আছে, কুকুমনিরটায় কম ঝাল দিয়েই দিচ্ছি। এই যে দামটা নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপা, আবার আসবেন। 3 জন বাচ্চা এলো একসাথে।
কাকা কাকা, আমাকে ঝালমুড়ি দাও না, একটু বেশি করে দেবে। হ্যাঁ হ্যাঁ খোকা দিচ্ছি, কিন্তু ঝালমুড়ির দামটা তো দাও। এই নাও কাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খোকা। কাকা, আমাদেরও ঝালমুড়ি দাও, আমাদেরও বেশি করে দিবে কাকা। সবাইকে দেবো, একটু দাঁড়াও, ভালো করে মেখে নিই। দামটা নাও কাকা। সব মুড়ি বিক্রি হয়ে গেল, লাভ হয়েছে অনেক, কিন্তু আরো যাতে লাভ হয় তার একটা উপায় বের করতে হবে, কিন্তু কি বা করব? আরে ওখানে ওটা লটারির টিকিটের দোকান না? অনেক মানুষ জড়ো হয়েছে দেখছি দোকানের সামনে। ভাগ্য পরীক্ষার খেলায় দেখছি সকলের খুব আগ্রহ। ঠিক, লাভ বাড়ানোর একটা বুদ্ধি এসেছে মাথায়, কাল থেকেই সেই বুদ্ধি কাজে লাগাবো। ঝালমুড়িওয়ালা পার্কের সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো নিয়ে বসে আছে। সাইনবোর্ডে লেখা, প্রতিদিন জিতে নিন আকর্ষণীয় পুরস্কার, এক ঠোঙা ঝালমুড়ির সাথে একটা লটারির টিকিট ফ্রি। ভাই বোন কাকা কাকি খোকা খুকি, এসো সবাই, সবাই এসো, এমন সুযোগ পাবে না আর, লটারিতে প্রাইজ জিতার। ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে, এসো সবাই। কিসের লটারি ভাই? ফ্রি ফ্রি ফ্রি, ঝালমুড়ি খাও আর লটারির টিকিট পেয়ে যাও, এক ঠোঙা ঝালমুড়ির সাথে একটা লটারির টিকিট ফ্রি। হ্যাঁ, কি বলো ভাই, ঝালমুড়ি কিনলে লটারির টিকিট পামু? হ্যাঁ গো হ্যাঁ, তবে আর বলছি কি, একটা ঝালমুড়ির ঠোঙা কিনলে একটা লটারির টিকিট পাবেন, দুটো ঝালমুড়ির ঠোঙা কিনলে দুটো লটারির টিকিট পাবেন। বাহ, এ তো দারুণ ব্যাপার। তা দাও দেখি আমাকে 2 ঠোঙা ঝালমুড়ি। আমাকেও 2 ঠোঙা দাও বুঝলে, আর লটারির খেলাটা কবে হবে সেটা তো তুমি বললে না। রোজ খেলা কাকা, আজকের টিকিটে আজ খেলা, আবার কাল ঝালমুড়ি কিনে যে টিকিট পাবেন সেই টিকিটে কাল খেলা। ও আচ্ছা, তা কি কি প্রাইস থাকবে ভাই? নানা রকম প্রাইজ আছে কাকা, প্রেসার কুকার, মিক্সি মেশিন, ফিল্টার, হাত ঘড়ি, এরকম আরো অনেক। বলো কি ভাই, এত দামি দামি প্রাইস? হ্যাঁ কাকা, নতুন কিছু করার ইচ্ছেতেই এই পরিকল্পনাটা করেছি, তবে একটা কথা মনে রাখবেন, যত বেশি টিকিট আপনার কাছে থাকবে আপনার জেতার সুযোগও তত বেশি হবে। আরে হ্যাঁ, ঠিক বলেছো তুমি। তাহলে দাও, আমাকে 60 ঠোঙা ঝালমুড়ি দাও। আমাকেও 5 ঠোঙা দাও বুঝলে, আজ আমরা বাড়ির সবাই মিলে ঝালমুড়ি খাবো। দেবো দেবো, একে একে সবাইকে দেবো। এই নিন আপনার ঝালমুড়ি, আর টিকিটটা দিচ্ছি, একটু দাঁড়ান। এই যে আপনার টিকিটগুলো। আল্লাহ, আমি যেন আজ ফার্স্ট প্রাইজটা পাই, রহমত করো আল্লাহ। নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন, সবই আল্লাহ তাআলার ইচ্ছে। কই দেখি পরের জন আসুন। পার্কের পাশে ঝালমুড়িওয়ালা বসে আছে, পেছনে 2টো সাইনবোর্ড। এই যে ভাই, গত 2 দিন যেই টিকিটগুলো প্রাইস পেয়েছে সেই টিকিটের নম্বরগুলো কই দেখি, আমারটার সাথে মিলিয়ে দেখি। ওই যে কাকা, যেগুলো জিতেছে সেগুলোর নম্বর পাশের বোর্ডে লেখা আছে। না, আমার টিকিটের নম্বর তো এখানে নেই। অত চিন্তা করবেন না কাকা, কাল মেলেনি তো কি হয়েছে, আজ ঝালমুড়ি খান, আজ যে টিকিট পাবেন সেই টিকিটে নিশ্চয়ই প্রাইজ পাবেন, আশা ছাড়বেন না। তা যা বলেছ, আশা ছেড়ে দিলে জীবনে আর আছেটা কি? ঠিক আছে, তুমি যখন বলছো তখন দাও, একটা ঠোঙা দাও। না না, একটা ঠোঙায় কিছু হবে না, তুমি 2টো ঠোঙা দাও।
আচ্ছা কাকা, এই নিন। ঝালমুড়িওয়ালার পেছনের বোর্ডে টিকিটের নম্বর মেলাচ্ছে 2-3 জন লোকজন। যা, আজও দেখি মিলল না। কাকা, আপনারটা মিলেছে নাকি? না, আমার টিকিটের নম্বর তো এখানে দেখছি না। এই লটারির টিকিট জেতা মনে হয় আমার ভাগ্যে নেই। আমার নাম্বার নাই, কিন্তু এইটা কার নাম্বার সেইটাই তো বুঝতে পারতাছি না। এতদিন হয়ে গেল, কাউরে তো দেখলাম না যে বলতেছে আমার নম্বর মিলছে, আমি প্রাইজ পাইছি। আপনারা ঠিকই বলছেন কাকা, আমরাও সেটাই ভাবছি। এ আবার কি ঝামেলা পাকালো রে বাবা? কই কাকা কাকিরা, কটা ঝালমুড়ি দেবো? না না, ঝালমুড়ির কথা পরে, আগে বলো তো ভাই, এই যে এই কদিন ধরে আমরা ঝালমুড়ি কিনছি আর তুমি আমাদের টিকিট দিচ্ছ, সেই খেলাগুলো কে কে জিতলো? কই একদিনও তো এমন কাউকে দেখলাম না যে প্রাইজ পেয়েছে। হ্যাঁ ভাই, যারা এই প্রাইজগুলো পেয়েছে তাদেরকে আমরা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই কে প্রাইজ পাইলো। হ্যাঁ, দেখতে চান? হ্যাঁ দেখবেন, নিশ্চয়ই দেখবেন। কাল থেকে যে প্রাইজ পাবে তাকে এখানে থাকতে বলবো। হ্যাঁ ঠিক আছে, কালকেই আসবো দেখতে। ভাই বোন, কাকা কাকি, খোকা খুকি, এসো সবাই, সবাই এসো। এই যে ভাই, কাল কি কথা হয়েছিল মনে আছে তো? হ্যাঁ দাদা, মনে থাকবে না কেন, নিশ্চয়ই মনে আছে। এই তো শিবু, ওই তো কালকের খেলায় ফার্স্ট প্রাইজ পেয়েছে। হ্যাঁ, তাই নাকি? তুমি জিতেছো কাল? হ্যাঁ কাকি। তা কি প্রাইজ পেয়েছো বাবা? একটা টিভি পেয়েছি, মা তো খুব খুশি হয়েছে। বাহ, তাহলে তো কথাই নেই, বাচ্চাটা নিজের মুখেই যখন বলছে। হ্যাঁ কাকু, কালকের প্রাইজ আমিই পেয়েছিলাম। আর ওই যে দেখুন, গণেশ আছে না, ও কালকের আগের দিনের প্রাইজ পেয়েছিল। এই গণেশ, এই দিকে আয়। তুই গত পরশুর লটারিটা জিতেছিলি না? হ্যাঁ, আমি জিতেছিলাম। আমি একটা ওয়াশিং মেশিন পেয়েছি। দিনক্ষণ দেখে মা আবার ঝালমুড়ি কিনতে বলেছে। দেখি আজ লটারিতে কি পাই। এত দামি দামি প্রাইজ পেয়েছো তোমরা, তোমাদের ভাগ্য সত্যি চমৎকার। চলো আজ বেশি করে ঝালমুড়ি কিনি, বলা যায় না, আমার টিকিটের নম্বরও মিলতে পারে। হ্যাঁ, আমিও কিনবো। এই তো দিচ্ছি এক্ষুনি। বাচ্চা মেয়েটি গাছের নিচে বসেছিল। শিবু, গণেশ আর রত্না হেঁটে যাচ্ছিল। কাল শিবু আর গণেশ বলল ওরা নাকি প্রাইজ পেয়েছে, কিন্তু আমার যেন কেমন খটকা লাগছে। যাই তো, ওদের পিছনে পিছনে গিয়ে দেখি তো। ঝালমুড়িওয়ালার সামনে শিবু, গণেশ আর রত্না দাঁড়িয়ে আছে। গাছের পেছন থেকে মেয়েটি তাদের সব কথা শুনছিল। কাকু, তুমি যেমনটা বলতে বলেছিলে কাল ঠিক তেমনটাই বলেছি। তাহলে তুমি আজকে আমাকে আর গণেশকে 1 ঠোঙা বেশি করে ঝালমুড়ি দাও। নিশ্চয়ই দেবো খোকারা, এই তো দিচ্ছি এক্ষুনি। কিন্তু গতকালের খেলার প্রাইজ পেয়েছে বলার জন্য তো আজ আরো একজনকে চাই। সেই তোমার চিন্তা নেই কাকু, এই যে রত্নাকে নিয়ে এসেছি, আজও মিথ্যে কথা বলে দেবে যে ও আজ জিতেছে আর সাইকেল পেয়েছে। খুব ভালো, খুব ভালো, তোমরা বড় কাজের ছেলে। ও, এই ব্যাপার, সবটাই সাজানো। এখনই আমি সবাইকে বলছি। একটু পরে মেয়েটির সাথে বেশ কয়েকজন ভদ্রলোক আর মহিলা এসে দাঁড়ালো। ভাই বোন, কাকা কাকি, খোকা খুকি, এসো সবাই, সবাই এসো। এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজ জিতার। ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে। এসো সবাই।
তুমি অনেক ভাগ্যের চমক দেখিয়েছো ভাই। এবার আমরা আমাদের হাতের কেরামতি দেখাবো। কি হয়েছে কাকা? কি হয়েছে আবার জানতে চাইছো? লোক ঠকানোর ব্যবসা শুরু করেছো তুমি। দিনের পর দিন তুমি আমাদের ঠকিয়ে যাচ্ছ আর বাচ্চা ছেলেগুলোকে ঝালমুড়ির লোক দেখিয়ে মিথ্যে কথা বলা শিখাচ্ছ। কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। এই দেখুন, কালকের লটারিতে রত্না প্রাইজ পেয়েছে। কিরে রত্না, বল। তোকে মিথ্যা কথা বলতে হবে না রত্না, মিথ্যে বলা উচিত নয়। আমি ভুল করেছিলাম। আজকে আমি সবার সামনে বলছি, এই ঝালমুড়িওয়ালা কাকু আমাদেরকে দিয়ে মিথ্যা প্রাইজের নাটক করিয়েছে। ঠিক কথা, ঝালমুড়িওয়ালা কাকু আমাদের মুড়ির লোভ দেখিয়ে মিথ্যা কথা বলিয়েছে। এই রে, আমি তো ফেঁসে গেলাম দেখছি। মিথ্যে লটারির টিকিটের ফাঁদ ফেলে বেশি লোভ করতে গিয়েছিলাম, কিন্তু সেই ফাঁদে তো নিজেই আটকে গেলাম। আমাকে ক্ষমা করবেন কাকারা কাকিরা, লোভে পড়ে এমন করেছি, আর হবে না। লোভীর শাস্তি আরম ধোলাই, পালানোর আর পথ যে নাই।